বিকেলবেলা মানে চায়ের সাথে মুখরোচক খাবার, আর ঝালমুড়ি, পাপড়ি চাট, ফুচকা, এর থেকে বেশি মুখরোচক আর কিছু হতেই পারে না। আজকে আমার দিদি এখানে পুরো তার দোকান তুলে নিয়ে চলে এসেছে। শিখাদি এখানে এসেছেন এগুলো সব নিয়ে। শিখাদি, একটু আপনি আমাদের বলে দিন কি কি আপনি এখানে নিয়ে এসেছেন। এখানে ঝালমুড়ি নিয়ে এসেছি, পাপড়ি চাট, দই ফুচকা। এত আইটেম লাগে এগুলো বানাতে? এত আইটেম লাগে। বাহ, কি সুন্দর। এসেছেন কোথা থেকে আপনি? অশোকনগর থেকে এসেছি। অশোকনগরেই আপনার দোকান? ওখানে আপনি অশোকনগর গোলবাজারের দোকান। তাহলে আজকে আমার দিদিদেরকে কি বানিয়ে খাওয়াবেন? আগে পাপড়ি চাট। আগে পাপড়ি চাট করে দাও। এই পাপড়িও তুমি বাড়িতে বানাও? বাড়িতেই বানাই। বাহ, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা, বাদাম, কাবলি চানা, কি নেই। এটা তেঁতুল আছে, আমসত্ত্ব আছে, খেজুর আছে। দারুণ। এরকম এক একটা প্লেট কত টাকায় বিক্রি করো? 50 টাকা। 50 টাকা একটা প্লেট? বড় প্লেট। স্পেশাল পাপড়ি চাট অশোকনগর থেকে শিখা দিয়ে নিয়ে আমাদের জন্য বানিয়েছে। খুব ভালো, দারুণ। এই পাপড়ি চাট কিন্তু সাধারণ পাপড়ি চাট নয়, এর মধ্যে স্পেশাল ব্যাপার আছে, একদম অন্যরকম। কারণ এত জিনিস আমরা এখানে পাই না, তাই তো? দারুণ। এইরকমই দারুণ মজাদার গল্প আমরা আজ শুনবো। সবাইকে নিয়ে আমরা পডিয়ামে যাবো এবং আজকের পর্ব শুরু করব। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার 4 জন দিদিরা মঞ্চে উপস্থিত। আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন সুব্রতা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি আসছি হুগলির চন্দননগর থেকে। কথায় বলে অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসা জানলা দিয়ে পালায়, কিন্তু আমার ভালোবাসা তো ঠুনকো নয়। লড়াই করে, যুদ্ধ করে কিভাবে নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করেছি, ভালোবাসার মানুষটিকে দাঁড় করিয়েছি, নিজে প্রতিষ্ঠিত হয়েছি, আরও 5 জনকে প্রতিষ্ঠিত করেছি, সেই গল্পই আজ তোমার সাথে ভাগ করে নেব। ভেরি গুড, সব গল্প শুনবো সুব্রতাতে। নিশ্চয়ই। এরপর আছে মল্লিকা হালদার। নমস্কার দিদি, আমি দক্ষিণ 24 পরগনাতে কাশীনগর সরবেরিয়া গ্রাম থেকে আসছি। আমি সোলার ফুল করে কিভাবে নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছি এবং সাথে সাথে প্রচুর মহিলাকেও তাকে স্বনির্ভর করতে সাহায্য করেছি, সেই গল্প তোমাকে শোনাতে এসেছি। খুব ভালো, খুব ভালো। সোলার ফুল বানাও? হ্যাঁ, শুনবো। এরপরে আছেন আমাদের যে বিখ্যাত পাপড়ি চাট খাওয়ালেন অশোকনগরের শিখাদি, ঠিক বললাম তো? ঠিক বলেছে। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লেগেছে। সব গল্প শুনবাবে আমাকে আজকে তোমার? সবই গল্প শোনাবো। এরপর আছে মিতালি পাল। নমস্কার দি। নমস্কার। আমি সোদপুর থেকে এসেছি। আমার মেয়েরাই আমার জীবনের সব, তাদের গল্পই আমি তোমার কাছে শোনাতে এসেছি। সব শুনি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে বজাইতে। প্রথমে কথা বলবো সুব্রতাদির সাথে। নিজে প্রতিষ্ঠিত হয়েছে এবং সঙ্গে পরিবারের সবাইকে প্রতিষ্ঠিত করেছো। আমি বাবা মার তৃতীয় সন্তান। আমার বাবা এয়ারফোর্সে চাকরি করতেন, কিন্তু আমরা গ্রামেই থাকতাম। গ্রামের পরিবেশেই আমি বড় হয়েছি, সেইভাবেই ছোটোবেলাটা কাটছিল। ঘটনাচক্রে আমার যিনি স্বামী, তার সঙ্গে আমার আলাপ হয় এবং একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপর সেখান থেকে পারিবারিক কিছু বিরোধের কারণে আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করি। কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম বাস্তবটা কতটা কঠিন। আমার স্বামী সেই সময় সেভাবে প্রতিষ্ঠিত ছিলেন না। তারপরে আমার কন্যা সন্তান জন্মায় এবং সে জন্মাবার পরে ওকে নিয়েই আমি MA পাস করি। তারপর আমার স্বামী চাইতেন আমি সরকারি চাকরি করি, কিন্তু তার জন্য পড়াশোনাও শুরু করেছিলাম। উনি সেই সময় কোনো কাজ করতেন না? হ্যাঁ করতেন, একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। একেবারেই বেকার ছিলেন না, কিন্তু সেইভাবে আর্থিক স্বাচ্ছন্দ্যটা ছিল না আর কি। তারপরে আমি পড়াশোনাও করছিলাম, সরকারি চাকরির প্রস্তুতিও নিচ্ছিলাম, কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না ঠিকঠাকভাবে। মেয়েটাও ছোট ছিল বা সেভাবে পড়াশোনা করার পরিবেশটাও পাচ্ছিলাম না বলে হয়তো হয়ে উঠছিল না। পরীক্ষাও দিয়েছিলাম বেশ কয়েকটি, হয়নি। পরিবারের সদস্য বলতে আমার শাশুড়ি ছিলেন, আমার স্বামী ছিলেন, আমি ছিলাম আর আমার মেয়ে ছিল। আমার শাশুড়ি সরকারি চাকরি করতেন। তো তারপর দেখলাম একটা কোথাও অর্থের জন্য কোথাও একটা সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বাড়ছে। তিনিও আজকে জীবিত নেই, 5 বছর হলো তিনিও মারা গেছেন। কোথাও একটা সম্পর্কের তিক্ততা বাড়ছে। তখন আমি চিন্তা করলাম যে কিছু একটা করা উচিত। মেয়েও ততদিন একটু বড় হয়েছে, মেয়েকেও স্কুলে ভর্তি করা হলো। বাধ্য হয়ে তখন একটা প্রাইভেট ফার্মে জব শুরু করলাম। প্রথম জয়েন করলাম সল্টলেক সেক্টর 5-এ। আমাকে 6টায় এসে জয়েনিং করতে হতো। কোথায় থাকতেন তখন? চন্দননগরেই। ওরে বাপরে! 3:30টার সময় আমি ঘুম থেকে উঠতাম, 4টের সময় ট্রেন ধরতাম।
পুরো বাড়ি তখন ঘুমোচ্ছে। মেয়েকে রেখে? হ্যাঁ, মেয়েকে রেখে আসতে হতো। একটি মেয়ে ছিল, সে আমার মেয়েকে সারাদিন দেখাশোনা করতো, খুবই ভালোবাসতো মেয়েকে। তো এইভাবে কিছুদিন চললো। তারপরে আমি কিছু প্রাইভেট ফার্মে চেঞ্জেস কিছু করেছি, এদিক ওদিক চাকরির চেঞ্জেস করেছি। ততদিন আমার স্বামীও কিছুটা নিজের চাকরির ক্ষেত্রে নিজেকে গুছিয়ে নিয়েছেন। মোটামুটি ঠিকঠাকভাবেই চলছিল, খারাপ চলছিল না। স্বামী শাশুড়ি সবার কন্ট্রিবিউশনে একটা ফ্ল্যাট কেনা হলো চন্দননগরের মধ্যেই। আমরা যে বাড়িতে থাকতাম সেখান থেকে ফ্ল্যাটেই চলে আসলাম। আসার পর আমার স্বামী একটা ডিটিএইচ কোম্পানিতে, উনি ভালো পজিশনেই জয়েন করলেন। তারপরে ও একদিন হঠাৎ করে আমাকে বললো, ব্যবসা করবে? কি ব্যবসা, কি বৃত্তান্ত, কিছু ডিটেলস না জেনে আমি বললাম হ্যাঁ করবো, কেন করবো না। তখন ও আমাকে বললো ঠিক আছে তাহলে ট্রেড লাইসেন্স বার করো। তারপর ট্রেড লাইসেন্স বার করলাম। তারপর কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বললাম, তারা আসলো। কিসের ব্যবসা? ডিটিএইচ এর ডিস্ট্রিবিউশন। ডিটিএইচ মানে হচ্ছে ডিরেক্ট টু হোম, যেটা ডিশ অ্যান্টেনা টিভি। ও, প্রথমে যা হয় সবারই, একজন মেয়ে ডিটিএইচ এর সেক্টরে কাজ করবে, হ্যাঁ। কিভাবে করবে না করবে, আর একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। ওরা এতটাই কনফিউজ ছিল যে একজন মহিলা হিসেবে আমি পারবো কিনা। সেজন্য আমাকে খুব ছোট এরিয়া একটা দিল, পুরো গ্রামীণ এরিয়া দিল, যে এরিয়াতে কোম্পানি জিরো বিজনেস, কোম্পানির ব্র্যান্ডটা কোনোদিন প্রমোটই হয়নি, ব্র্যান্ডটার নামই কেউ জানে না। তখন আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই 30,000 টাকা ধার করে আমি ব্যবসাটা শুরু করলাম। সেটা কোথায় দিল তোমাকে জায়গাটা? জায়গাটা দিয়েছিল আমাকে বাঁশবেড়িয়া থেকে গুপ্তিপাড়া। আমি সেখান থেকেই শুরু করলাম। আমি যখন মার্কেটে যেতাম, যেহেতু আমার তখন ছেলে রাখার ক্ষমতা নেই, এক্সপেন্স বেড়ে যাবে, আমি নিজেই মার্কেটে যেতাম। যখন শাশুড়ি অফিস বেরিয়ে যেতেন, স্বামী অফিস বেরিয়ে যেতেন, মেয়ে স্কুলে চলে যেত, আমি সেই 10টার সময় মার্কেটে বেরিয়ে যেতাম এবং মার্কেটে ঘুরে ঘুরে আমি কাজ করতাম। আমাকে ডিলাররা দোকানে ঢুকতে দেওয়া তো দূরে থাক, ভেতর থেকেই বলে দিতেন না না আমাদের লাগবে না, কিছু দরকার নেই। কিন্তু সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে আমি তাদেরকে বারবার করে গিয়ে নক করেছি, বারবার করে গিয়ে বলেছি আমাকে মাসে একটা করে অ্যাক্টিভেশন দিন, বেশি করতে হবে না, মাসে একটা করে অ্যাক্টিভেশন দিন। এইভাবে করতে 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 আস্তে আস্তে সেই যে এরিয়া থেকে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, সেই এরিয়া থেকে আমার মাসে 300-350 অ্যাক্টিভেশন হয়েছে। এবং আস্তে আস্তে সেই ব্যবসাটাকে আমি এমন জায়গায় দাঁড় করিয়েছিলাম, যেটা 30,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, সেই ব্যবসা আমার মান্থলি টার্নওভার গিয়ে দাঁড়িয়েছিল 15 থেকে 16 লাখ টাকা। সর্বনাশ। ব্যবসাটা চলতে চলতেই 2013 সালে আবার ভগবানের আশীর্বাদে আমি দ্বিতীয়বার মা হই। এবং মা হয়েছি যে সেটা আমার ডিলাররাও জানতে পারি না, আমি কিন্তু কন্টিনিউ ডিলারদের কাজ করে গেছো? কাজ করে গেছি। ইভেন আমাকে ওটিতে দিয়ে যাওয়ার আগেও আমি ডিলারদের সঙ্গে ফোনে কথা বলেছি, ওটি থেকে বেরিয়ে আমাকে যখন বেডে দিয়েছে তখনও আমি কথা বলেছি। এবং ওরা যখন পরে জানতে পেরেছে যে আমার মেয়ে হয়েছে, তখন বলছে ম্যাডাম তাহলে এতক্ষণ কি করে কথা বলবো। এবং মার্কেটে আমার নামটাই হয়ে গেছে ডিটিএইচ ম্যাডাম। পরবর্তীকালে কোম্পানি আমাকে টোটাল হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেয়। পুরো হুগলি ডিস্ট্রিক্টটা? একদম উত্তরপাড়া টু গুপ্তিপাড়া আমি কাজ করতাম। এবং সেখানে মার্কেটের ছেলেরাও আমার সঙ্গে ছিল অবশ্যই, পুরোটা তো একার পক্ষে সম্ভব নয়। সেলসম্যানরা ছিল, এক একটা এরিয়া ভাগ করা অনুযায়ী ছেলেরাও ছিল। তারপর সেখান থেকে আস্তে আস্তে আমি কিছু পুঁজি করে একটা দোকান কিনি, সেখানে আমি ওষুধের দোকান করি। এবং সেই ওষুধের দোকানটাকে আবার আমি, যেহেতু আমার বেশি পুঁজি ছিল না, সেই জন্য আবার ওষুধের দোকানটাকে আমি মর্টগেজ করে আবার আরেকটা দোকান কিনে রাখি, সেটাকে তখন কিছু করিনি। তারপরে আমি এফএমসিজি প্রোডাক্টসের ডিস্ট্রিবিউশন নিয়েও কাজ শুরু করি। তো পরবর্তীকালে আমি যখন মেয়ে ক্লাস 9-এ উঠলো, আমি দেখলাম যে অর্থ শুধু রোজগার করলেই হয় না, কারণ ওই ডিটিএইচের ব্যবসাটায় আমি এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়তাম, সারাক্ষণ আমি সব সময় এত বেশি ব্যস্ত হয়ে থাকতাম যে মেয়েদের দেখার সময় পাচ্ছিলাম না। মেয়ের যেহেতু মাধ্যমিকের সময় এসে গেল, মেয়েকে একটু পড়াশোনা করানোর দরকার আছে। তো সেক্ষেত্রে আমি তখন যখন 9-এ উঠলো, আমি টোটালটাই স্টপ করে দিলাম, বন্ধ করলাম বলতে অন্য কেউ একজন ডিস্ট্রিবিউশন নিয়ে নিলে আমার জায়গায়। আপাতত আমি ওই একটা গোল্ড প্লেটের জুয়েলারির দোকান করেছি। আবার জুয়েলারি? হ্যাঁ, জুয়েলারির দোকান করেছি। আমার বিভিন্ন রকম কাজ করতে ভালো লাগে। ওয়াটার পিউরিফায়ারের সেলস অ্যান্ড সার্ভিস নিয়েও বর্তমানে কাজ করছি। কিন্তু এত বড় একটা জায়গা তুমি এরকম হট করে ছেড়ে দিলে? হ্যাঁ, এত বড় জায়গায় আমি, এবং কোম্পানির জন্য আমি ফরেন ট্রিপও করেছি। এবং গালাপাটিতে গিয়ে কোম্পানির ইস্ট জোনের হেড যখন সবার সঙ্গে ইন্ট্রোডাকশন করাচ্ছেন, যে ইনি একমাত্র আমাদের মহিলা ডিস্ট্রিবিউটার যিনি স্কুটি নিয়ে সারা জেলায় ঘুরে ঘুরে আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করেছেন, তখন একটু হলেও গর্ববোধ হয়। নিশ্চয়ই, যে না আমি কিছু করতে পেরেছি। নিশ্চয়ই। ছেড়ে দিলাম, মেয়েটা তো আগে, মেয়ের পড়াশোনাটা তো আগে। নিশ্চয়ই। তো তোমার বর কি করেন? পরবর্তীকালে উনি
আমি হ্যাপিলি লাইফ লিড করছি। ভেরি গুড, খুব ভালো। একা হাতে একদিকে ওষুধের ব্যবসা, একদিকে সংসার, একদিকে ওয়াটার পিউরিফায়ার, একদিকে গয়নার ব্যবসা। বাহ, ভেরি গুড, খুব ভালো। এইভাবে এগিয়ে যাও আরো জীবনে, সুব্রতা। নিশ্চয়ই দিদি। অনেক শুভেচ্ছা রইল। একজন মহিলা একটা নয় একাধিক ব্যবসা চাইলে করতে পারে, সেটা সুব্রতা দি প্রমাণ করে দিয়েছে। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে প্রচুর বোর্ডের মধ্যে বেলুন লাগানো আছে আর প্রচুর ডার্ট আছে। এখানে ডার্ট মেরে বেলুন ফাটাতে হবে। 30 সেকেন্ডসের মধ্যে সব থেকে বেশি ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুব্রতা দি। স্টার্ট দিদি। জোরে জোরে মারো। ওকে, সুব্রতা দি 30 সেকেন্ডে 7টা বেলুন ফাটিয়েছে। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস শিলিগুড়ি, রবিবার সেবক রোড শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। মল্লিকা, সোলার ফুল বানাও তুমি? হ্যাঁ দিদি। কিভাবে শুরু হলো এই ব্যবসা? আমার বাবা সোলার ফুল, পাটাশি, টোপর এই সমস্ত করতো, বানাতে। কুমোরটুলিতে দিত। আমরা 4 বোন 1 ভাই, খুব অভাবের সংসার। বাবা ফুল করতো, বাবা টোপর করতো, মা তার সঙ্গে সঙ্গে চুমকি বসাতো টোপরে, সোলার কিছু ফুল এগিয়ে দিত। তাই দেখে দেখে আমরা বোনেরা সব শিখে গিয়েছিলাম নিজেরা, আমাদের কাউকে শেখাতে লাগেনি। বাইরের লোকেরা সব থার্মো বলে সোলাকে, কিন্তু আদৌ এটা থার্মো নয়, এটা হচ্ছে একটা সোলার গাছ। এই গাছটা দিয়েই বাবা ফুল বানাতো, টোপর বানাতো। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, তখন বাবা আর আমাদের পড়াশোনা করাতে চাইছিল না, যে এতগুলো ভাই বোন নিজেদের খাওয়ারই জোটে না, তো কি করে বা পড়াশোনা করা যায়। মা কিন্তু এটা রাজি ছিল না। মা বলেছে যে আমি নিজে যেটা পারিনি, আমার 4টে মেয়ে, একটা ছেলে, তাদের স্বপ্ন আমি পূরণ করতে চাই। বলতো তোরা পড়াশোনা কর আর নিজেরাই ফুল বানা, ফুল বানালে যা কিছু ইনকাম হয় নিজেরাই টিউশনি পড়াবি, আমাদের কিচ্ছু লাগবে না। এমন দিন গেছে যেতে আমরা একবেলা খেয়েছি, কিন্তু আমরা পড়াশোনাটাকে কোনোদিন ছাড়িনি। বড় দিদির বিয়ে হয়ে গেল, মাধ্যমিক পাস করে, মার ইচ্ছা ছিল না দিদির বিয়ে দেওয়া। তারপর দিদির বিয়ে হয়ে যাওয়ার পর মেজ দিদি সংসারের হাল ধরলো। সে একটা নার্সের কাজ পেলো, সেই স্যালারি দিয়ে আমাদের সংসার চলতে লাগলো। তারপরে দিদির বিয়ে হয়ে গেল। দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে মানে বাড়িতে যেটা অভাব বলে আরও অকুল হয়ে পড়লো। তখন আমি, আমার ভাই, শেষ দিদি সবাই মিলে ফুল করতাম। করতে করতে আস্তে আস্তে কলেজ পড়তাম। তারপর শেষ দিদির বিয়ে হয়ে গেল। একে একে এরকমভাবে আমাদের সবাইয়ের বিয়ে হয়ে গেল। আমার বিয়ের পরে যে বাড়িতে বিয়ে হয় আর্থিক সচ্ছলতা ভালোই, মোটামুটি খারাপ নয়। এবারে সেখানে আমার ফুল করার প্রয়োজনই মনে হয়নি। কিন্তু বিয়ের পরে বসে থাকতে আমার ইচ্ছা করলো না। স্বামী একটা ব্যবসা করে, এখনো করে। কি কাজ করেন? স্বামী একটা ন্যাচারাল ব্যবসা করে, যে পুকুরে খালে বিলে যে বিলতি পানা হয়, সেই পানাটা শুকিয়ে সেটাকে 4 টুকরো করে ভিতরে সাদা অংশ দিয়ে আমাদের যেমন সবজি হয়, কুমড়ো, আপেল, এগুলোকে নকল বানায়। ডিমের টেটা যেটা ফেলে দেয়, মানে সেই ডিমের টেটা কোনো কাজেই লাগে না, সেই ডিমের টেটাকে জলে ভিজিয়ে পচিয়ে তাকে একটা বডি কুমড়োর আকৃতির শেপ আনা হয়। তার উপরেই পানাটাকে জড়িয়ে রং টং করে একদম অরিজিনাল কুমড়ো, লাউ, আপেল এগুলো তৈরি হয়। সেগুলো বিদেশে এক্সপোর্ট হয়। তাই নাকি? প্রায় 200 মহিলা আমার স্বামীর আন্ডারে কাজ করছে। আমি যখন দেখলাম আমার স্বামী অত মহিলাদের নিয়ে কাজ করছে, আর আমিও তো হাতের কাজ বানাতাম। এবারে সেখানে আমার মনে হলো যে আর সব মহিলা যারা মানে ওই কাজটা পারে না, আমি যদি আমার সোলার কাজটাকে তাদেরকে একটু কিছু শেখাতে পারি, তাহলে আরও মহিলা উপকৃত হয়। তারপর আমার গ্রামেরই একটা দাদা, শ্যামল দাদা, উনি একটা এনজিওকে আমাকে নিয়ে আসলেন এবং তারা একটা সোলার প্রজেক্ট বানাচ্ছিলেন। সোলার শিল্পীকে গ্রামে গ্রামে খুঁজে বেড়াতে আমার বাড়িতে আসলে আমি বলি, হ্যাঁ দাদা, আমি অবশ্যই এই সোলার প্রজেক্টে ইনভলভ হতে চাই। তারপরে আমি সেখান থেকেই শুরু করি। প্রায় 1.5 বছর হয়ে গেল। আস্তে আস্তে আমার ব্যবসা বাড়ছে। এখন প্রায়
80 মহিলা আমার সঙ্গে কাজ করছে। আমি আমার স্বামীকেও আমার আর্থিক সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছি, ও মহিলাদের উপকৃত করতে পেরেছি, এতে আমি খুব খুশি। এই যে সোলার যে ফুলটা বলছো তুমি, এটা কিরম হয়, মানে কিভাবে করো আর কিরম হয় ব্যাপার? আচ্ছা দিদি, এটা হচ্ছে এক ধরনের মানে জলে জন্মায় এই গাছটা, জলে পাওয়া যায়? হ্যাঁ, জলের ভিতরে এই অংশটা থাকে। আচ্ছা। এই অংশটার এই যে সাদা পোর্শনটা, সেটাকে আমরা বার করে নিয়ে এরকম টুকরো ভাবে কেটে নিই। কাটার পরে এটাকে ওপরে ছালি অংশটা বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে ভেতরে সাদাটা পেলাম। হ্যাঁ, ভিতরে সাদাটা পাওয়া যায়। এবারে এইভাবে রোল করা হয়, এইভাবে আস্তে পাতলা আশির মতন এটাকে বার করে নিতে হয়। ও, এই ছুরিটা দিয়েই পাতলা কেটে 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 বার করতে। আচ্ছা, হ্যাঁ, এটা দিয়ে আমরা ফুল বানাই। এটাকে তুমি গোল করে গার্ডার লাগালে এরকম হ্যাঁ। ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তুমি এটাকে কাটছো। চাকুটা তো মনে হচ্ছে একেবারে ঝকঝক করছে, এত ধার, হাত কেটে যায় না? না দিদি, সেই ছোট্টবেলায় তো করে করে প্র্যাকটিস, হাত কেটে যায় না নয়, যায়, কিন্তু প্র্যাকটিস হয়ে গিয়েছে তো তাই আর হয় না, হাত কেটে যায় না। এটাকে আস্তে আস্তে পাকাতে হবে। এই সোলার শুধু ফুলই বানায় না, আমি বিভিন্ন ঠাকুর মূর্তি, হ্যাঁ, এটা ঠাকুর বাঁধবে? মূর্তি বানাই, সেটা ডিজাইন হয় সোলার। ও মা, দারুণ ব্যাপার, কি সুন্দর। এর চেয়ে আরো ভালো সুন্দর হয়, কিন্তু দিদি আমি ঠিক আছে, তাড়াহুড়োতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা করছো হয়। তো, হ্যাঁ হ্যাঁ। তো এই ফুলটা তারপর কি হয়, এটা কি করো? এই ফুলটা আমরা যে দাদা বা যে মহাজনকে দিই, সে আমরা শুনেছি সে বিভিন্ন কোম্পানি দেয়, যে বিদেশে ফুল হয় না, মানে বর্ষা মানে বরফের জন্য ঠান্ডাতে ফুল অনেক অরিজিনাল হয় না, সেই দেশে এই ফুলটা চলে যায়, মানে ডেকোরেশন হোক বা শুটিং স্পটে বিদেশে এগুলো কালারিং হয় বিভিন্ন। তো এগুলো তোমরা বানিয়ে কি করো? কোম্পানির অনেক দাদা মানে আসে, তোমাদের সাথে হোলসেলাররা যোগাযোগ আছে, রাখে। হ্যাঁ, আমাদের যোগাযোগ রাখে, তারা তোমরা এর বড় বড় বানাও হ্যাঁ নিশ্চয়ই? সাইজ, এটা তো ছোট সাইজ, সবচেয়ে ছোট সাইজটা। এর বড় বড় হয়? হ্যাঁ, গোলাপ, তোমার ডালিয়া, সব হয়? হ্যাঁ, সব রকম, যত বিভিন্ন অরিজিনাল ধরনের ফুলের ডিজাইন করতে পারো? হ্যাঁ, যত অরিজিনাল ফুল আছে তার নকল বানাতে পারবো। বাহ, মায়ের মূর্তি এনেছি, এটা তুমি এটা- বানিয়েছো হাতে? হ্যাঁ, বাহ, চুলা দিয়ে দিয়ে সোলা কেটে কেটে। সোলার ডিজাইন এটা। অপূর্ব সুন্দর। এক বছরের বাচ্চাকে রেখে রেখে এরকম ফাঁকে যেতে হয়, বিভিন্ন কলেজ স্কুল এগুলো ট্রেনিং দিতে হয়। ট্রেনিংয়েও যাও? হ্যাঁ, আমার শাশুড়ি আর আমার স্বামী না থাকলে, আমার বাচ্চাকে না দেখলে আমি এত দূর আসতে পারতাম না। দারুণ। Thank you. খুশি আজকে এখানে আসতে পেরে? খুশি দিদি, কথা তো আমার জড়িয়ে যাচ্ছে। কথাগুলো জড়িয়ে যাচ্ছে। খুব ভালো, ভেরি গুড। স্টার্ট। মল্লিকা 30 সেকেন্ডে 7টা বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। সেখানে এবার আপনার সাথে গল্প করি, ফুচকা শুরু হলো কি করে এই ব্যবসা? ছোট থেকে যেমন আমরা কষ্ট করে আমাদের মানুষ করেছে আমার বাবা মা, তার আমাদের তেমন আর্থিক অবস্থা ভালো ছিল না। খুব কম বয়সে আমার বাবা মা আমাদের বিয়ে দিয়েছে। বিয়ে হওয়ার পরে আমার স্বামীর সেরকম আয় ছিল না, সেরকম কিছুই করতো না। বিয়ে করার পরে যখন দেখলো যে যে সংসারের একটা চাপ হয়েছে, তখন তো কিছু করতে হবে। আমার বিয়ের সময় যে দেওয়াল ঘড়ি পেয়েছি, একটা বিক্রি করেছি, বিক্রি করলে 75 টাকা পেয়েছি। সেই 75 টাকা থেকে কুলের ব্যবসা শুরু করলো, একটা ভাঙা ভ্যানের উপরে কুলের ব্যবসা শুরু করলো। তারপরে যাই হোক একটা ভ্যান করলো, ভ্যানের উপরে গাড়ি তৈরি করে স্কুলে যেত। স্কুলে পাপড়ি চাট, দই ফুচকা, জল ফুচকা, ঝালমুড়ি এসব নিয়ে যেত। তারপরে দেখা যায় একার দ্বারা সম্ভব না। বানাতো কে? স্বামী বানিয়ে দিত? আমরা দুইজনেই তৈরি করতাম, দুইজনেই শুরু করলাম। দেখলাম যে এতে তো হয় না, একজনের দ্বারা সম্ভব না। তারপরে আমাদের যা হোক দুটো বাচ্চা হয়েছে, এক ছেলে এক মেয়ে। এখন তো আরও বেশি চাপ পড়েছে, ওদের মানুষ করতে হবে।
স্কুলে যেতাম, স্কুল থেকে বাজারে শুরু করলাম, বাজারে শুরু করার পরে যাক ভালোই চলছে। আমাদের এখানে গোলবাজারে একটাই ফুচকা দোকান ছিল, দাদা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তারপরে আর কোনো ফুচকার দোকান ছিল না। তখন আমাদের দুইজনে একটা আলোচনা করলাম যে এই ফুচকার ব্যবসাটা করলে কি হয়, দেখি আমরা উপরে উঠতে পারি কিনা। তখন ধীরে ধীরে তৈরি করলাম, প্রথম প্রথম সেরকম চলতো না, তারপরে যাই হোক এইভাবে চলছে। তো তোমার এই ব্যবসা কত বছর হলো শিখা? 19-20 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে এই ব্যবসা? এই ব্যবসা। ও বাবা, তো প্রথম থেকেই কি পাপড়ি চাটটা এরকম ভাবে বানাতে, এত সামগ্রী দিয়ে, এত কিছু দিয়ে? পাপড়ি ধরেন আজ কত বছর হয়ে গেছে, তা প্রায় 10-12 বছর হয়ে গেছে। তার আগে মুড়ি আর ফুচকা? মুড়ি, দই ফুচকা, জল ফুচকা এইসবই ছিল। তো অনেক দিনের ব্যবসা তোমার, তবেই তুমি আজকে এত বড় করে করতে পেরেছো। অনেক দিনের ব্যবসা। তো এই যে তোমার পাপড়ি চাট এত স্পেশাল, এত ভালো খেলাম আমি, এত কিছু তুমি দাও, এটা তোমার মাথায় এলো কিভাবে? পাপড়ি তো ছিল না, তা হঠাৎ করে আমি দেখলাম যে দেখি এইভাবে করে দেখি। প্রথম প্রথম তো আর চলবে না, অল্প সামান্য দেখা যাচ্ছে 2-5 জন নিয়েছে। ধীরে ধীরে এখন বলতে নেই, এখন একদিন না গেলে পরেই, আমরা না গেলে পরে খাবে না, কোনো জায়গা থেকে খাবে না। আমাদের বান্দা ধরা যা কাস্টমার আছে তাই দিয়ে যথেষ্ট। আমি এই ব্যবসা থেকে বাড়ি করেছি, বাড়ি করেছো? নিজে বাড়ি করেছি, আমার ছেলেকে একটা বাইক কিনে দিয়েছি। মেয়ের বিয়ে দিয়েছো? নিজে দেখে শুনে করেছে দিদি। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আজকে 75 টাকা দিয়ে একটা ঘড়ি বিক্রি করে নিজের ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু করেছি, সেখান থেকে আজকে তুমি নিজের বাড়ি তৈরি করেছো শিখা। দিদি আমি এখন বহুত ভালো আছি। এখন তুমি ভালো আছো, এটা শুনে আমার ভালো লাগলো। তোমার ব্যবসা আরো বড় হোক, আরো লোক তোমার এই পাপড়ি চাট খাক। Start. Okay. শিখা 30 সেকেন্ডে 10টা বেলুন ফাটিয়েছে। এবার কথা বলবো একটু মিতালিদির সাথে। কি করেন আপনি দিদি? দিদি আমি একটা স্কুলে চাকরি করি। আমি গরিব বাপেরই মেয়ে, আমাদের 3 বোন, আমি সবার ছোট। বাবা আমার স্কুলিং পিরিয়ডেই চলে যায়, মা আমি সম্পূর্ণ আমার দিদির ঘাড়ে পড়ে যাই। আমার কোনো ভাই নেই, দাদা নেই। দিদি আমাকে সম্পূর্ণভাবে পড়াশোনা, শিক্ষা, মানে চাকরি বাকরি, বিয়ে থা সব দায়িত্ব আমার দিদি নেয়। কিন্তু দিদিও বিয়ের পরে, মানে আমার যে জামাইবু আসে সেও এত ভালো মানুষ, মানে বাবা মার পরে আমি দিদি জামাইবুই আমার বাবা মা। আর ছোট থেকে যখন আমি বুঝলাম যে আমার দিদিই সব, তারপরে আমার এডুকেশন হতে হতে যখন 12 ক্লাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন টিউশনি করতাম, সারাদিন টিউশনি করতাম। ভালোও লাগতো, প্লাস মনে হতো নিজে কিছু করি, দিদিকেও একটু হেল্প হবে, সেইভাবেই করতাম। চাকরি বাকরি পরীক্ষা দিতে দিতে এক সময় আমি চাকরি পেলাম। চাকরি পাওয়ার ঠিক 1 বছরের মধ্যেই মানে আমার বিয়ে হয়ে গেল। সেটা পুরোপুরি আমার দিদি অ্যারেঞ্জ ম্যারেজ করেছে। বিয়ে থা হলো, ভালোই কাটছিল। যখন বছর ঘুরে আস্তে আস্তে আমার প্রথম সন্তান এলো, সবার খুবই আনন্দ, প্রথম মেয়ে সন্তান। কিছুদিন যেতে, বছর যেতে যেতে বুঝতে পারলাম আমার মেয়েটি স্বাভাবিক নয়। ও, এখানে ওখানে ডাক্তার দেখিয়ে করে বুঝলাম ও সেরিব্রাল পালসি। কিন্তু তখন আমি মন হয়তো খারাপ হয়েছে, দুঃখ হয়তো পেয়েছি, কিন্তু আমি দমে যাইনি। আমি জানতাম যে ওটা আমার প্রথম সন্তান, তাকে আমাকে নিয়ে লড়তেই হবে। এরপরে আমি কলকাতা, ভেলোর, চেন্নাই কোথাও বাদ দিইনি যে মেয়েটাকে কিভাবে সুস্থ রাখবো, স্বাভাবিক রাখবো। কিন্তু একসময় 2009 ওর একটা সেরিব্রাল স্ট্রোক হওয়ার পরে আবার মানে এতটাই সেটা ভয়ানক হয় যে ও 4 দিন আনকনসাস, মানে হসপিটালাইজ করতে হলো, আনকনসাস থাকলো। এমনকি যেটা আমার সব থেকে বড় মা ডাকটাও ভুলে গেল। আবার সেখান থেকে উঠে আবার যুদ্ধ শুরু হলো। তাকে ডাক্তারের পরামর্শ মতো স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, যা যা ডাক্তার যখন যেভাবে বলতো, কিন্তু তার সাথে ডাক্তারের একটা পরামর্শ ছিল যে আরেকটা ইস্যু নেওয়ার জন্য। ওই বড় মেয়ের যখন 6 বছর বয়স, তখন আমি আরেকটি ইস্যু নিই। ভাবলাম দুজনে খেলার সাথী হবে। কিন্তু 2012 সালে ও আবার এমনভাবে অ্যাটাক হলো, সেটা হচ্ছে কনভালশন, যেটাকে আমরা খিঁচুনি বলি। হ্যাঁ, সেটা এত মারাত্মকভাবে শুরু হলো যে কোনো ডাক্তারি ওষুধ দিয়ে, মানে ওষুধ দিত, ওষুধ কোনো সময় ওর বন্ধ নেই। এই চলতে চলতে 17 বছর বয়স, মানে গত 2018 সালে ভেন্টিলেশনে গেল, 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করলো।
করে আর পারলো না ও। আর আমার কাছে ফিরে আসতে পারলো না। আজকে তো একটা বছর আমি পার করে দিয়েছি ঠিকই, কিন্তু আমার এই ছোট মেয়েটা আছে, তাকে তো আমার বড় করতেই হবে। এবার ছোট মেয়েটা যে কোনো কারণেই হোক, ডাক্তার যেটা বলে যে এই যে বড় মেয়েটাকে এতদিন দেখেছে বা আপনার সঙ্গে ওর এত ক্লোজ রিলেশন ছিল যে ওকে আপনি বেশি সময় দিতেন, হ্যাঁ, এইসবের কথা ভেবে ওর হয়তো একটা মেন্টালি একটা হয়তো সমস্যা হচ্ছে, যার জন্য ও আমার সঙ্গে সবসময় ওভার রিঅ্যাক্ট করে। পড়াশোনা করছে, ক্লাস 6 থেকে 7-এ উঠেছে, সবই করছে, কিন্তু বাইরে কোনো কমপ্লেন নেই। কিন্তু ঘরে আসলে আমার সাথে পড়াশোনা এইসব নিয়ে প্রচণ্ডভাবে অশান্তি হয়, খাওয়া দাওয়া ঠিকমতো করে না। যাই হোক, এখন তো আমাকে এইভাবে চলতে হবে, আমি তো মা, আমাকে ফেলে দিতে পারবো না। এখন আমার একটাই উদ্দেশ্য, মেয়েটাকে যেমন করে হোক সুস্থভাবে বড় করে একটা স্বাভাবিক জীবন দেওয়ার। আর এই পুরো যুদ্ধতে স্বামীকে পাশে পেয়েছেন তো সবসময়? স্বামীকে পেয়েছি। চোখের জল ফেলবেন না মিতালি দি, আপনি না। আপনার তরফ থেকে যতটুকু করার আপনি তো করেছেন। এখন আপনাকে জীবনে ভালো মেয়েটার থাকতে কথা হবে। উঠলে না আমি কিছুতেই করতে পারি না। বাবা মাকে একসময় সবারই হারাতে হয়, মেনে নেয়, কিন্তু সন্তান হারানোটা একটা মায়ের পক্ষে সত্যি খুব কষ্টের। নিশ্চয়ই ছোট মেয়ের সঙ্গে আপনি ভালোভাবে থাকার চেষ্টা করুন। ছোট মেয়েও দেখবেন একদিন ধীরে ধীরে ঠিক তার নিজের ভুল বুঝতে পারবে এবং আপনার সাথে মিলেমিশে থাকবে। আপনি একটু ওকে অ্যাডভাইস দিন যেন ও আমার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে। নিশ্চয়ই। কোথায় সে? কি নাম তোমার বলো আগে? জয়মিতা পাল, বাহ, কোন স্কুল? দেবারতী রায় মেমোরিয়াল ইনস্টিটিউট, ভেরি গুড। কোন ক্লাস? 7। বাহ, পড়াশোনা করতে ভালো লাগে না? বাট আমার তো মনে হচ্ছে তুমি ভীষণ গুড গার্ল। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি যে এত গুড গার্ল সেটা আমি যেরকম বুঝতে পারলাম, তোমাকে সেটা সবাইকে বোঝাতে হবে। তোমার কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া? ড্রয়িং, বাহ, আর কি ভালো লাগে? গান, নাচ কিছু শেখো? নাচ শিখি। ভেরি গুড। তাহলে তো তুমি ভীষণ ভালো। মিতালি দি আপনার মেয়ে খুব ভালো মেয়ে। সবার কাছে ভালো, আমার সাথে কেন এরকম করে বুঝতে না পারি না, না। আপনার সাথেও ঠিক। মা তো আপনি, আবার কি? খারাপ সময় যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে। সব সময় পজিটিভ থিঙ্কিং এ থাকবেন মিতালি দি। আপনি মা, আপনি আপনার তরফ থেকে যতটুকু করার আপনি করে যান, কিন্তু আপনি অ্যাজ আ মাদার যেন কখনো আপনার নিজের মনকে যেন কখনো প্রশ্ন করতে নয় আমি কি করলাম আমার সন্তানের জন্য। আপনি জানেন আপনি আপনার সন্তানের জন্য কি করেছেন, তার রিটার্নে আপনি যদি কিছু পান, খুব ভালো, না পেলে দুঃখ করবেন না দিদি। আমি সবসময় সেটাতে বিশ্বাস করি, আমিও চাই দিদিরাও সেটাতে বিশ্বাস করুক। রিক্রিয়েশনটা ভীষণ দরকার, কারণ আপনার পেছনে এতখানি ঘটনা ঘটে গেছে এবং বাড়িতে ফেরার পরেও আপনার কাছে প্রত্যেক দিন নিত্য নতুন ঘটনা ঘটছে, যেটা আপনি হয়তো আমার মঞ্চে দাঁড়িয়ে অনেকটা বলেননি, কিন্তু আমি মা হয়ে অনেকটা জিনিস বুঝতে পারছি। কিন্তু আপনার রিক্রিয়েশনের জায়গাটা হচ্ছে আপনার স্কুল, যেখানে আপনার একটা সন্তান নয়, প্রচুর সন্তান আছে যার ভালোবাসা, যার আশীর্বাদ আপনার সাথে রয়েছে। বাড়িতে আসার পরে আপনি আপনার কর্মটুকু করে যান, ঠিক আছে দিদি? ভালো থাকবেন। Start. জোরে মারুন, তাড়াতাড়ি করুন। ওকে মিতালি দি, 30 সেকেন্ডে 6টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শিখা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে দুজন সুব্রতা দি এবং মল্লিকা, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন মিতালি দি 10 পয়েন্টস। শিখার পছন্দ জুসার মিক্সার, সুব্রতা দির পছন্দ বুকশেলফ, মল্লিকার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, মিতালি দির পছন্দ স্যান্ডউইচ মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট দীপায়ন এবং মধুরা। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। মল্লিকা। तुम पास आए यूं मुस्कुराए। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। একটা গান হয়ে যাক তদিন। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं।
প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 জন নায়কের ছবি ঘুরবে, একটি ছবিতে সে আটকে যাবে, ওই নায়কের ছবির গান শোনাতে হবে যেই ছবিটাতে আটকে যাবে। মিতালি দি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 5 পয়েন্টস, সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুয়ে একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি। গানে কোন কোন সংখ্যার কথা আছে? বলো সুব্রতা দি। 1 2 3। একদম 5 পয়েন্টস, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ক্যান্ডেল স্ট্যান্ডার্ড সেট। মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়, কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, উড়বে চলার চিহ্ন যে তার আমার পাশে, রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলায়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো এই বেলায়। মন কার খেলায় মেতেছে? বলো মল্লিকা। ময়ূরী। একদম। 5 পয়েন্টস, সঙ্গে ক্যান্ডেল স্ট্যান্ডার্ড সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হাতাখুন্তির সেট। এ পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই আমি আর আসবো না এখানে, আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই আমি আর আসবো না এখানে, আমি আর আসবো না। গানে একটা শব্দ আমি গাইনি, সেই শব্দটা কোনটা? বলো সুব্রতা দি। রঞ্জনা। একদম correct। 5 পয়েন্টস, সঙ্গে হাতাখুন্তির সেট। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা হচ্ছে হেডফোন রাউন্ড। কানে হেডফোনে তোমাদের গান বাজবে, যে শব্দগুলো পড়ে শোনানো হবে সেই শব্দগুলোকে গেস করতে হবে, আর শব্দগুলো বলবে তোমাদের পরিবারের লোকজন। প্রথমে খেলবে সুব্রতা দি। কে আসবেন বাড়ি থেকে? আমার বেস্ট ফ্রেন্ড, আমার বড় কন্যা। মেয়ে বড় হলে কি বলবে? বাবা আমার কি বিয়ে হবে না? আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর মাথায় স্টার। জল। জীবন জল। জল। চটপট চটপট ছটফট চটপট চটপট। ঝালমুড়ি। ঝালমুড়ি। দিদি। দিদি। চিনি। সন্দেশ। সন্দেশ। দিদি। ঝিনি ঝিনি ঝিনি। দিদি দিদি। তিনটে। দি দি। দিদি। 4টে সঠিক, 8 পয়েন্ট। কে আসবে? হাজবেন্ড।
বর ব্যবসার সময় কি বলে? মাথা ভরা টাক দিলি আকার দিলি না। স্টার্ট। লুকোচুরি, লুকোচুরি, কচুরি, লুকোচুরি, লুচি, 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 কচি, লুচি, কচি ছেলে, লুচি, লুচি, আনাজ, আনাজ, আটা, আনাজ, আনাজ, বালিকা, বালিকা, বাটিচা, বালিকা, শস্যে, সরষে, আনাজ, আটা, দ্বিতীয় ছিল লুচি, তারপর আনাজ আর বালিকা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। শিখাদি কে আসবেন? আমার হাজব্যান্ড আসবে। ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে সবাই ঝালমুড়ি খেয়ে কি বলে? ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে। হয়ে যাক। নুন, নুন, পাপড়ি চাট, পাপড়ি চাট, সংসার, সজ্জা, সংসার, শস্যা, ব্যাংক, প্যাকেট, ব্যাংক, ব্যাংক, রোজগার, 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 সংসার। কিছু জানা যাচ্ছে না। যে চারটে পারোনি বরের থেকে শোনো। বর বলো। নুন, সংসার, ব্যাংক, রোজগার। একটা পেরেছো, 2 পয়েন্ট। শুধু পাপড়ি চাটটা বানিয়েছো, যেটা পারো সেইটাই পারো। মিতালি দে, কে আসবে? বান্ধবী। বান্ধবীকে কি বলবেন? এ দোস্তি छोड़ेंगे नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, छोड़ेंगे ना। Start. চক, চক, জল, চক, চক, সং, চক, লেখা পড়া, লেখা পড়া, ভাবুক, বাউল, ভাবুক, ভাবুক, বাবুল, ভাবুক, বাব, কম্বল, 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 খিলখিল, খিলখিল, চক, সং, চক, জল, চক। 1 নম্বর চক, 3 নম্বর ছিল ভাবুক, 4 ছিল কম্বল, 5 ছিল খিলখিল। একটা পেরেছেন মিতালি দি, 2 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সুব্রতা দি, 8 পয়েন্টস। ওকে, সুব্রতা দির জন্য টি সেট। সেকেন্ড পজিশনে আছে মল্লিকা, 4 পয়েন্টস। ওকে, মল্লিকার জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। থার্ড পজিশনে দুজন, মিতালি দি এবং শিখা দি, দুজনেই 2 পয়েন্টস। মিতালিদের জন্য সার্ভিং বোল সেট এবং শিখাদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বরফ, ছড়ি, টগর, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো মিতালি দি। বছর, বুঝিয়ে দিন। বরফের থেকে ব, ছড়ির ছ আর টগরের র। 20 পয়েন্টস। সামনে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট।
তোমার কাকিমা, তার একমাত্র ভাসুর, তার একমাত্র জামাই তোমার কে? এবার বলো মিতালি দি। আমার হাজবেন্ড বা বর। বুঝিয়ে দিন। আমার কাকিমা, কাকিমার একমাত্র ভাসুর আমার বাবা, বাবার জামাই হচ্ছে আমার বর। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। গাছের নামে শীত বস্ত্র, চেনা কাকে চাই, পাতা দিয়ে কুটির শিল্প, থালা বাটি পাই, কি বিষয় থাকে? এবার বলো সুব্রতা দি। শাল। বুঝিয়ে দাও। গাছের নামে শীতবস্ত্র, গাছ হয় শাল, শাল আমরা শীতবস্ত্র আমরা গায়ে দিই, আর পাতা, শাল পাতা দিয়ে কুটির শিল্প থালাবাটি তৈরি হয়। 20 পয়েন্টস, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার হলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। বছরে বেশি একটা দিন, দ্বিতীয় মাসে চিনে নি, এটা পাশাপাশি ক্লু, ওপর নিচের ক্লু। কবে কোন উৎসব তার জানা আছে সব। এবার বলো সুব্রতা দি। ক্যালেন্ডার আর লিপ ইয়ার, পাশাপাশি হচ্ছে লিপ ইয়ার, ওপর নিচ ক্যালেন্ডার। 20 পয়েন্টস, সঙ্গে উপাসনা মাস্টার হলের তরফ থেকে রুম হিটার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, ভুল করলে -20। এই মুহূর্তে সুব্রতা দি স্কোর 73, মিতালি স্কোর 57। দুজনের সামনে সুযোগ আছে আজ দিদি নাম্বার 1 হওয়ার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, কিছু অক্ষর যোগ হবে। এবার পারলে 20 পয়েন্ট, ভুল করলে -10। পয়রা ফলা একার এবং কয় হর্ষ যোগ হয়েছে। এবার বলো মল্লিকা। প্রেসার কুকার। মল্লিকা বলছে প্রেসার কুকার, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখে নি 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রো ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিল মল্লিকা, কিন্তু যার আজকে স্কোর সব থেকে বেশি সেই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 সুব্রতা চক্রবর্তী with 73 পয়েন্টস। এবার দিদির জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ফুলকপি, চানাচুর, বালুচুরি, আলপনা, চারাপোনা। চারাপোনা, আলপনা, বালুচরি, চানাচুর, ফুলকপি। রাইট, ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার সুব্রতা দিচ্ছ। এটা তোমার মেমেন্টো, এটা শিখাদি তোমার, এটা মিতালিদির, উইনারের ট্রফি সুব্রতাদির। দিদি নাম্বার 1 এর ব্যাজ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই, সকলের থেকে বিদায় চাইছি। ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে।